শের শান্ত গলায় উত্তর দিল, না মম, পাইনি। এরপর সে বডিগার্ড দুটোর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, একে এখনই গুলি মেরে দাও তো আঙ্কেল। এরা মূলত সরফরাজ খানের নিয়োগ করা সিকিউরিটি, যারা ছায়ার মতো শেরের আশেপাশে অবস্থান করে, একটু দূরে থাকে যাতে শেরের বন্দি বন্দি না লাগে। বডিগার্ডদের একজন রুশদির দিকে তাকিয়ে কঠোর স্বরে অনুমতি চাইল। বিপজ্জনক পরিস্থিতি দেখে রুশদি এবার সত্যিই ঘাবড়ে গেল। ফাহাদের মাথায় বন্দুকের নল দেখে সে চিৎকার করে বলে উঠল, না 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 না, শুট করবেন না, ওকে ছেড়ে দিন, জাস্ট যেতে দিন। বডিগার্ড দুজন যান্ত্রিকভাবে বন্দুক নামিয়ে সরে দাঁড়ালো। ফাহাদ পরিস্থিতি বুঝতে পেরে সে আর টু শব্দটি না করে ওখান থেকে উল্টো দিকে দৌড় দিল। রুশদি দীর্ঘশ্বাস ফেলে শেরকে নিজের বুকের সাথে জাপটে ধরল। ফারাজ তার চকচকে কালো গাড়িটা নিয়ে কলেজের গেটে এসে থামলো। গাড়ি থেকে নেমে এসে রুশদিকে ফোন করলো। প্রতিদিন ড্রাইভার শেরকে নিয়ে আসলেও আজ ফারাজ এসেছে, তবে পৌঁছাতে তার বেশ কিছুটা দেরি হয়ে গেছে, যা রুশদির মেজাজ বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিথিকেও ফারাজ পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু তাদের গন্তব্য ছিল উল্টো দিকে। তাছাড়া তিথির বাসার কাছেই হওয়ায় সে আর বাড়তি ঝামেলা করতে চাইল না। ফারাজ নিজ দায়িত্বে তাকে একটি রিক্সা ঠিক করে দিয়ে বিদায় জানালো। এরপর রুশদি আর শেরকে নিয়ে সে গাড়িতে এসে বসলো। গাড়িতে ওঠার আগে শেরকে আড়ালে রুশদি ফিসফিস করে বলে দিয়েছিল ফারাজকে যেন একটু আগে হওয়া ঘটনাগুলো না বলে। ছোট বিষয় নিয়ে অহেতুক তিক্ততা বাড়ানোর কোনো মানে হয় না। মায়ের বাধ্য ছেলে সেও কিছু বলল না। গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণ পর ফারাজ যখন লুকিং গ্লাসে চোখ রাখলো, দেখলো পেছনের সিটে বসা রুশদি আর শের দুজনেই অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চারজোড়া চোখের সেই তীক্ষ্ণ চাহনি ফারাজের অস্বস্তিতে ফেলে দিল। সে মনে মনে ভাবল, এরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে? ফারাজকে ভয় দেখানো এত সহজ নয়। গাড়ি চালানোয় মন দিয়ে সে কিছুটা গম্ভীর স্বরে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছো কেন? সমস্যা কি? রুশদি তড়িৎ উত্তর দিল, দেখছি আপনার এত বড় মাথায় কোনো জ্ঞান আছে কিনা। পুরো 1 ঘন্টা আপনি আমাদের দাঁড় করিয়ে রেখেছেন, তার কোনো খেয়াল আছে? ফারাজ নির্বিকার ভঙ্গিতে বলল। তো রুশদির পাশে বসে থাকা ছোট্ট শের এবার যোগ করল, তো মানে আমি আর মম তোমার উপর ভীষণ লেগে আছি। ফারাজ মৃদু হেসে পাল্টা প্রশ্ন করল। তো এখন আমি কি করব? ফারাজের এমন দায়সারা উত্তরে শের বেশ বিরক্ত হলো। সে ভাবল পাপার বুদ্ধিটা কি দিন দিন লোপ পাচ্ছে। সে অভিমানী সুরে বলল, তো তুমি এখন আমাদের রাগ ভাঙাবে, এটাই নিয়ম। ফারাজের মনে হাসির রেখা ফুটে উঠল। অদ্ভুত তো, রাগও করেছে নিজেরা, আবার নিয়ম করে রাগ ভাঙানোর আবদারও করছে তারা। সে কৌতুক করে বলল, তা কি করলে তোমাদের এই মাউন্ট এভারেস্ট সাইজ রাগ ভাঙবে শুনি? রুশদি মুখ ঘুরিয়ে বলল। সেটাও কি আমাদেরই বলে দিতে হবে? ফারাজ এবার একচোট হেসেই ফেলল, তারপর কিছুটা অবজ্ঞার সুরে বলল, থাক, বলতে হবে না, তোমরা বরং রাগ করেই বসে থাকো, দেখি কতক্ষণ পারো। ফারাজের এই তাচ্ছিল্য ভরা কথা রুশদি আর শেরের ইগোতে গিয়ে প্রচণ্ডভাবে আঘাত করল। তারা নিজেদের ভীষণ অপমানিত বোধ করলো। মনে মনে স্থির করলো ফারাজ তাদের যতটা সহজ ভাবছে তারা আসলে ততটা সহজ নয়। এই অপমানের বদলা না নিয়ে তারা আজ ছাড়বে না। ঠিক আছে, তারাও তাদের রাগ ভাঙাবে না। সময়টা বিকেলের সোনাঝরা রোদ তখন চারিদিকে মায়ের জাল বুনেছে। পশ্চিম আকাশে সূর্যের শেষ আভা আবির ছড়িয়ে বিদায় নিচ্ছে, আর নীড়ে ফেরা পাখিদের কল কাকলিতে চারপাশ মুখরিত। চারপাশে মৃদু হাওয়া বইছে। খান বাড়ির প্রশস্ত সবুজ লনটা এখন একঝাঁক কবুতরের মেলায় পরিণত হয়েছে। বিচিত্র সব জাতের কবুতর, সবাই ফারাজের শখের। ফারাজ এগুলো পালে, যদিও পরিচর্যার দায়িত্ব কর্মচারীদের উপরেই থাকে। ফারাজের কাজ শুধু দেশ বিদেশ থেকে দামি আর সুন্দর কবুতরগুলো খুঁজে আনা। লনের মাঝখানে দাঁড়িয়ে রুশদি আর শের, তারা মনের আনন্দে কবুতরগুলোকে খাবার দিচ্ছে। শখানেক কবুতরের সেই ডানা ঝাপটানো আর বাকবাকুম শব্দ বেশ লাগছে তার কাছে। কোনোটা রুশদির কাঁধে বসছে, কোনোটা শেরের হাতের তালু থেকে খুঁটে খুঁটে দানা খাচ্ছে। দুজনেই খিলখিলিয়ে হাসছে।
নিজের ঘরের বারান্দায় পকেটে হাত গুজে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করছিল ফারাজ। হাতে ধাওয়া ওঠা কফির কাপ। কলেজ থেকে ফেরার পর থেকেই এই দুই মূর্তিমান আপদ তাকে পুরোপুরি অগ্রাহ্য করার এক কঠিন চ্যালেঞ্জে নেমেছে। ফারাজ যে বারান্দায় দাঁড়িয়ে আছে সেটা জানলেও তারা একবারের জন্য ওপরের দিকে তাকাচ্ছে না। ফারাজ মৃদু হাসল। রুশদি মেয়েটা যেমন পাগল তেমনি তার ছেলেটাকেও পাগল বানিয়ে ছাড়ছে। সে এখন রুশদির ছায়াসঙ্গী। রুশদি যা বলে সে তাই শোনে, রুশদি যা করে সে তাই অনুকরণ করে। তবে কফির কাপে চুমুক দিতে দিতে ফারাজ একটা বিষয় বেশ পরিষ্কার অনুভব করলো। রুশদির পাশে থাকলে সে যতটা খুশি থাকে অতটা খুশি বোধহয় সে আর কারো কাছে থাকে না। রুশদির ভালোবাসা আর স্নেহের পরশে মাহারা ছেলেটা যেন পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পেয়েছে। মাঝে মাঝে ফারাজ নিজেই অবাক হয়, রুশদিকে দেখলে কে বলবে সে সেরে জন্মদাত্রী মা নয়। একজন সৎ মা হয়েও অন্য কারো সন্তানকে নিজের কলিজার টুকরো করে নেওয়াটা বর্তমান সময়ে বিরল এক গুণ, তাও এতটা অল্প সময়। রুশদি সত্যি অনন্যা। হঠাৎ করে ফারাজের দৃষ্টি থমকে গেল কবুতরদের খাবার দিতে ব্যস্ত রুশদির উপর। পরনে তার ধবধবে সাদা সুতি কাপড়ের পাকিস্তানি থ্রি পিস, এক ঝাঁক সাদা কবুতরের মাঝখানে সাদা পোশাকে রুশদিকে মনে হচ্ছে এক শ্বেত পায়রা। বিকেলের হিমেল হাওয়ায় যখন তার চুলগুলো অবাধ্য হয়ে মুখের উপর এসে পড়ল, রুশদি আলতো করে তা সরিয়ে দিল। সেই মুহূর্তে তার স্নিগ্ধ চেহারায় এক জাদুকরী হাসি ফুটে উঠল। সে হাসিতে কোনো কৃত্রিমতা নেই, আছে এক স্নিগ্ধতা। ফারাজ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, মনে মনে আওড়ালো মাশাআল্লাহ। সেই এক চিলতে হাসি যেন মুহূর্তেই ফারাজের হৃদয় গহীনে এক দোলা দিয়ে গেল। অদ্ভুত এক মুগ্ধতা তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল, যা সে আগে কখনো অনুভব করেনি। ফারাজ হাতের কফি শেষ না করেই লনে নেমে এলো। তাকে দেখেও না দেখার ভান করলো শের ও রুশদি। ফারাজ গম্ভীর গলায় ডাকলো, তোমার সাথে কথা আছে রুশদি। রুশদি যেন আকাশ থেকে পড়ল। সে ফারাজের দিকে না তাকিয়ে শেরকে উদ্দেশ্য করে অবাক হওয়ার ভান করে বলল, শের, আমাকে বোধহয় কেউ কিছু বলছে, তুমি কি শুনতে পাচ্ছ? আমি তো আশেপাশে কাউকে দেখছি না। শেরও মায়ের শিষ্য। সে চারিদিকে তাকিয়ে মাথা চুলকিয়ে বলল, না মম, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। রুশদি যেন গভীর চিন্তায় পড়ে গেল। তাহলে কে ডাকছে আমাকে? অদৃশ্য কোনো আত্মা নাকি? ফারাজের দরজের বাঁধ এবার ভেঙে যাওয়ার উপক্রম। সে একটা সিরিয়াস বিষয়ে কথা বলতে এসেছে, আর এখানে মা ছেলের নাটুকেপনা চলছে। সে এক প্রকার গর্জে উঠে শেরকে ধমক দিয়ে বলল, শের, এখান থেকে যাও। চলো মম। শের রুশদির হাত ধরে চলে যেতে চাইলো, কিন্তু ফারাজের কণ্ঠস্বর এবার আরও কঠোর হলো। রুশদি তুমি নয়, শুধু শের যাবে। শের, তুমি একা যাও। বাবার এমন রুদ্রমূর্তি দেখে শের দমে গেল। সে রুশদির কানে ফিসফিস করে বলল, মম, বাবার সাথে এখন তর্ক করো না। রুশদি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলো। শের আর সেখানে দাঁড়ানোর সাহস পেল না। মাথা নিচু করে ছোট ছোট পায়ে সে লন থেকে প্রস্থান করলো। শের আড়াল হতেই রুশদি ফারাজের উপর চওড়া হলো। আপনি ওইটুকু বাচ্চার ওপরে এভাবে চেঁচিয়ে উঠলেন কেন? কি দোষ করেছে ও? ফারাজ নিজের রাগটাকে দমিয়ে রাখলো। সে শান্ত ও শীতল গলায় প্রশ্ন করলো, কলেজের প্রিন্সিপালের ছেলের সাথে আজ কি হয়েছিল তোমাদের? সবটা বলো। রুশদি উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল, আগে আমার উত্তর দিন। আপনি ওর সাথে এভাবে কেন কথা বললেন? ফারাজ চোখ বন্ধ করে নিজের ভেতরের আগ্নেয়গিরিটাকে দমিয়ে রাখলো। সে দাঁতের দাঁত চেপে বলল, আমার প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন আমার পছন্দ নয় রুশদি। আমারও পছন্দ নয়। রুশদির গলাতেও তখন সমান জেদ। ফারাজ আর ধৈর্য রাখতে পারল না। আমি জানতে চেয়েছি আজ কলেজে ওই ছেলের সাথে তোমাদের ঝামেলার কারণ কি। আমার মেজাজ এমনিতেই খারাপ, আর খারাপ করো না। রুশদি ভ্রু কুঁচকে তাকালো। আপনাকে এসব কথা কে বলেছে? বডিগার্ড বলেছে। তাহলে তো সব শুনেই নিয়েছেন, আমাকে আবার প্রশ্ন করার কি মানে? ফারাজ এক পা এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল, তবু পুরো ঘটনাটা আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। বলো, আসলে কি হয়েছিল? রুশদি জেদি বালিকার মতো মুখ ঘুরিয়ে বলল, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ফারাজের চোখ তখন রাগে লাল হয়ে উঠেছে। সে শেষবারের মতো সতর্ক বাণী দেওয়ার স্বরে বলল, লাস্ট বার বলছি রুশদি, মুখ খোলো। কি হয়েছিল বলো। সরি, বলতে পারবো না।
রুশদির এই এক কথা ফারাজের রাগটাকে যেন সীমানার বাইরে নিয়ে গেল। ফারাজ ট্রাউজারের পকেটে দুহাত গুজে রুশদির দিকে আগুনের মতো চোখ গরম করে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, রাগের রগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে প্রচণ্ড শান্ত কিন্তু ভীতি জাগানিয়া স্বরে বলল, ঠিক আছে রুশদি, কাল সকালে প্রিন্সিপাল অফিসে তোমার আর আমার দেখা হচ্ছে। ফারাজের গলার স্বর শুনে রুশদির বুকের ভেতরটা শিরশির করে উঠল। সে বুঝতে পারল ফারাজ কী করতে চাচ্ছে। আগামীকাল প্রিন্সিপাল অফিসে যাওয়া মানে পুরো কলেজে জানাজানি হওয়া। রুশদি কিছুটা ঘাবড়ে গিয়ে ফারাজের চলে যাওয়া আটকাতে তার হাতটা খপ করে ধরে ফেলল। ফারাজ থামলো ঠিকই, কিন্তু শীতল দৃষ্টিতে রুশদির ধরা হাতের দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ো, আমাদের কথা বলা শেষ। এখন তুমি যাই বলো না কেন, আমি কিছুই শুনছি না। রুশদি হাত না ছেড়ে আকুতি মাখা স্বরে বলল, আপনি প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছেন না, ব্যাস। অবশ্যই আমি যাচ্ছি। ফারাজের কণ্ঠে পাহাড় সম দৃঢ়তা। রুশদি এবার প্রায় ভেঙে পড়ার মতো করে বলল, দেখুন, এমনিতেই আমার প্রেস্টিজের 12টা বেজে আছে, দয়া করে সেটাকে 13টা বাজাবেন না। চারিদিকে সবাই আমাকে নিয়ে গসিপ করছে। আপনি আগামীকাল গেলে তারা আরও একটা সুযোগ পেয়ে যাবে। দয়া করে পুরো কলেজের সামনে আমাকে হাসির পাত্র বানাবেন না। ফারাজ তাচ্ছিল্যের হাসি এসে বলল, তুমি আসলেই বোকা। আমি বোকা নই, শুধু চাচ্ছি না আপনি কাল যান। আমি যাচ্ছি, এটাই আমার শেষ কথা। ফারাজ এক চুলও নড়ল না তার সিদ্ধান্ত থেকে। রুশদি এবার বিরক্তি আর অসহায়ত্ব নিয়ে বলল, তেরামো করবেন না তো, ঝামেলাটা আর বড় করার দরকার নেই। কলেজের সবাই আমাকে দেখে ফিসফিস করবে, এসব আমার একদম পছন্দ না। আমি আর গসিপের পাত্র হতে চাই না। ফারাজ এবার রুশদির খুব কাছে এসে দাঁড়ালো, তীক্ষ্ণ স্বরে বলল, ভাবো তুমি কতটা ভীতু, নিজের কলেজে গসিপের শিকার হচ্ছ অথচ অ্যাকশন নিতে ভয় পাচ্ছ। শোনো রুশদি, কাউকে দেখে যদি মনে হয় তোমাকে নিয়ে গসিপ করছে, সোজা তার হাতে টিসি লেটার ধরিয়ে দেবে। যারা তোমাকে নিয়ে কথা বলছে তাদের নামের লিস্ট করো, আগামীকাল আমি সবগুলোকে টিসি দিয়ে বের করে দেব। কথাটা বলেই ফারাজ এক ঝটকায় রুশদির হাত ছাড়িয়ে গটগট করে ভেতরে চলে গেল। রুশদি কপালে হাত দিয়ে লনের ঘাসের উপর ধপ করে বসে পড়ল। তার মাথায় আকাশ ভেঙে পড়ছে। কাল থেকে কলেজে আবার নতুন ড্রামা শুরু হবে। ধ্যাত, কিছুই আর ভালো লাগছে না। ফারাজ চলে যেতেই আড়াল থেকে সে দৌড়ে এসে রুশদির কোলে বসে পড়ল। বড় বড় চোখে তাকিয়ে বলল, তুমি কি যা বলেছিলাম মম? এখন পাপার সাথে বেশি তর্ক করো না। পাপা কত রেখেছিল দেখেছো? রুশদি গাল ফুলিয়ে বলল। সো হোয়াট? শের বেশ বিজ্ঞের মতো করে বলল, পাপা যখন রেগে থাকে তখন তার সাথে বেশি তর্ক করবে না, তাহলে পাপা আরো বেশি রেগে যায়। তোমার পাপাকে আমি বুঝি ভয় পাই নাকি? রুশদি ভাব দেখালো। উফ, তুমি পাপাকে চিনো না, পাপা অনেক রাগী। শের সিরিয়াস মুখে বলল। তোমার পাপা রাগী? বলেই শব্দ করে হেসে উঠল রুশদি। তার কাছে ভীষণ ফানি লাগলো শেরের কথা। নিজের হাসি সামলে নিয়ে সে বলল, শের, তুমি অনেক ফানি। It's not funny, Mom. It's too much dangerous. Just wait a few days, then you will realize it. জানালার বাইরে তখন সন্ধ্যার আলো সেই অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। টেবিলের উপর রাখা ল্যাম্পের হলদেটে আলোয় তিথি মগ্ন ছিল তার বইয়ের পাতায়। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক সেই নীরবতাকে ভাঙছিল। টুং। ফোনের নোটিফিকেশনের শব্দে ধ্যান ভাঙে তিথির। টুং শব্দটা তিথির কানে গিয়ে বেঁধে লহমায় তার একাগ্রতা ছুটে গেল। সে পাশে রাখা ফোনটা হাতে নিতে দেখল হোয়াটসঅ্যাপে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। তিথির সরু ললাটে বিরক্তির সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠল। কৌতূহল আর বিরক্তি মেশানো মনে মেসেজটি ওপেন করে। স্ক্রিনে ভেসে ওঠা মেসেজটি পড়ল। লেখা, হ্যালো ডার্লিং। মুহূর্তেই তিথির বুঝল বার্তাদাতা কে। আঙ্গুলের ডগায় দ্রুতলয়ে সে টাইপ করল, ব্লক খেতে না চাইলে ভদ্রমতো কথা বলুন মিস্টার সানান খান। ওপাশ থেকে উত্তর আসতে দেরি হলো না। সানান যেন ওত পেতেই ছিল। কয়েকটা অবাক হওয়ার ইমোজি পাঠিয়ে সে লিখল, কিভাবে বুঝলে আমি? বুঝছি, এই কি বলে দিলের টান।
তিথির বিরক্তি এবার চরমে পৌঁছালো। মেকি আল্লাহ তার সস্তা রোমান্টিসিজম, তার দু চোখের বিষ। সে একটা তাচ্ছিল্যের হাসি ঠোঁটে ঝুলিয়ে কড়া ভাষায় উত্তর দিল, কচু, নিজের চেহারার অত বড় একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখলে কে না চিনতে পারবে? তাছাড়া আপনার আইডির নামও সুন্দর করে লেখা আছে, সানান খান। এখন কাজের কথা বলুন। শান যেন তিথির এই রূপটাকেও উপভোগ করছে। আর পাঁচটা স্যাঁচড়া প্রেমিকের মতো সস্তা ফ্ল্যাটিং শুরু করে। পাল্টা প্রশ্ন সরে কথা তো অনেক আছে, তুমি কোনটা শুনতে চাও? তিথি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিরক্তিতে চুপ হয়ে রইল কিছুক্ষণ। শানানের এই পিছু লেগে থাকা গায়ে পড়া স্বভাব তাকে মানসিকভাবে ক্লান্ত করে দিচ্ছে। সে জানে শানান তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু এই অতিষ্ঠ করা আচরণ তিথির কাছে স্রেফ ছেলে মানুষই আর অভদ্রতা মনে হয়। তবে সম্পর্কে সে রুশদির দেবর, সেই খাতিরেই তিথি এর সাথে এখনও রুড বিহেভ করেনি। নয়তো সেও তিথি। ইচ্ছার বিরুদ্ধে সে নিরুত্তাপভাবে লিখল, আপনি যা বলার জন্য মেসেজ দিয়েছেন সেটাই বলুন, আর কোনো কথা না থাকলে মেসেজটাও বন্ধ করুন। এবার শানান আসল কথা এলো। কাল কলেজ শেষে ওয়েট করো। কেন? তিথির সংক্ষিপ্ত প্রশ্ন। আমি আসবো, তাই। তো আমি কি করব আপনি আসবেন তাতে? তিথির এই সরাসরি প্রত্যাখ্যানেও শানান অবিচল। সে সেই অচেনা অজানা স্লো পয়জনের মায়াজাল বুনছে। সে মেসেজ সেন্ড করলো, তুমি আমার জন্য অপেক্ষা করবে, তাই। কেন করব? কেন করবে না? তিথি আবার সরাসরি নাকচ করে দিয়ে বলল, কারণ আমার দরকার নেই। আছে আছে, দরকার আছে বেবস। আমি ঠিক সময় থাকবো, তুমি ভুলেও আগে চলে যাবে না। টাটা, কাল দেখা হচ্ছে। মেসেজটি পাঠিয়েই শানান অফলাইনে চলে গেল। সে তিথিকে আর পাল্টা তর্কের সুযোগ দিতে চায় না। তিথি নীল হয়ে থাকা সিন অপশনটার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করলো না সে। ফোনটা সজোরে টেবিলের উপর উল্টে রেখে সে আবার বইয়ের পাতায় চোখ ফেরালো। এসকে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। শহরের ব্যস্ততম বুক চিরে দাঁড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠান। ঢাকা শহরের দ্বিতীয় সবচেয়ে বড় ও মেধাবী স্টুডেন্টের দিক থেকে প্রথম পজিশনে আছে এই স্কুল অ্যান্ড কলেজটি। চোরের হাজার হাজার স্টুডেন্টদের স্বপ্ন এসকে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। হাজার হাজার স্টুডেন্ট লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই প্রতিষ্ঠানে অ্যাডমিশন পাওয়ার জন্য। এই প্রতিষ্ঠানে শহরের শ্রেষ্ঠ মগজগুলোর মিলন মেলা বললেও ভুল হবে না একে। কলেজের সুবিশাল অডিটোরিয়ামে বসে নখ কামড়াচ্ছে রুশদি। আজ একজন প্রবীণ শিক্ষকের বিদায় সংবর্ধনা। মঞ্চে দাঁড়িয়ে তিনি তার আবেগঘন দীর্ঘ জীবনের স্মৃতিচারণ করছেন। অডিটোরিয়ামের হাজারো চোখ মন্ত্রমুগ্ধের মতো স্টেজের দিকে তাকিয়ে থাকলেও এক কোণায় বসে থাকা রুশদির মন জুড়ে বইছে কালবৈশাখী ঝড়। তার মনোযোগ নেই সেদিকে। রুশদির অস্থিরতার কারণ একটাই, ফারাজ। আজ ফারাজের কলেজে আসার কথা। মানুষটা কি এসেছে, নাকি এই ভিড়ের মাঝে কোথাও ওত পেতে আছে? রুশদি বরাবরই একটু অন্তর্মুখী স্বভাবের। নিজেকে কারোর সামনে প্রমাণ করা বা নিজের হয়ে সাফাই গাওয়া তার কাছে পাহাড় ডিঙানোর চেয়েও কঠিন মনে হয়। এই তুচ্ছ বিষয়টি নিয়ে তার ভেতরে যে পরিমাণ প্যানিক বা আতঙ্ক কাজ করছে তা কেউ কল্পনাও করতে পারবে না। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। রুশদি একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে নিজেকে সান্ত্বনা দিল, যাক বাবা, এত বেলা হয়ে গেছে, ফারাজ বোধহয় আর আসবে না। বুকের উপর চেপে বসা এক মস্ত পাথর যেন মুহূর্তেই নেমে গেল। তার শরীরে যেন প্রাণ ফিরে এলো, কিন্তু এই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। কিছুক্ষণ পরেই কলেজের পিয়ন এসে তাকে ডাক দিল। মুহূর্তে রুশদির হৃৎস্পন্দন থেমে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল ভয়ে। কলিজায় ফু দিয়ে কয়েকবার দোয়া দুরুদ পড়ে সে অত্যন্ত ভারী পায়ে প্রিন্সিপাল অফিসের দিকে পা বাড়ালো। প্রিন্সিপাল অফিসের দরজায় পৌঁছে রুশদি নিজেকে একটু সামলে নিল। কম্পিত কণ্ঠে অনুমতি চাইল। স্যার, মে আই কাম ইন? ভেতর থেকে গম্ভীর কণ্ঠে উত্তর এলো, ইয়েস, কামিং। রুশদি ভেতরে প্রবেশ করতে দেখল এক থমথমে পরিবেশ। সেই প্রায় 30 বছর বয়সী একজন যুবক, পরনে দামি স্যুট কোট, পায়ে পা তুলে অত্যন্ত দাম্ভিক আর গম্ভীর ভঙ্গিতে বসে আছে। তার পাশের চেয়ারে প্রিন্সিপাল স্যার বসে আছেন, আর তাদের একটু দূরে ফাহাদ মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে।
রুশদি গিয়ে তাদের সামনে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার সরাসরি রুশদির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, কাল ঠিক কি হয়েছিল রোজদি? তোমার তো কালকেই পুরো ব্যাপারটা আমাকে জানানো উচিত ছিল। কেন বলনি? এখন যা হয়েছে ঘটনার শুরু থেকে খুলে বলো। রুশদির ভেতরটা তখন থরথর করে কাঁপছে। কথাগুলো গলার কাছে নেমে এসে দলা পাকিয়ে যাচ্ছে। কিভাবে শুরু করবে, কি বলবে, সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। সে আমতা আমতা করতে লাগলো। ঠোঁটজোড়া কাঁপলেও কোনো স্পষ্ট শব্দ বেরোচ্ছিল না। রুশদের এই জড়তা দেখে ফারাজ অত্যন্ত বিরক্তি নিয়ে চেয়ার ছাড়ল। স্যার, আমি এখানে ওকে জেরা করার জন্য ডাকিনি। আমি আপনাকে যা বলেছি সেটাই যথেষ্ট। আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না যে আপনি ওকে আবার জেরা করছেন? প্রিন্সিপাল আলম সাহেবের মুখমণ্ডলে এক চিলতে বিনয়ী হাসি ফুটে উঠল। তবে সেই ছিল পরিস্থিতির চাপ। তিনি কিছুটা কুঁকড়ে গিয়ে বললেন, নো স্যার, আপনার কথা বিশ্বাস হবে না কেন? আমি তো কেবল... প্রিন্সিপালকে কথা শেষ করতে দিল না ফারাজ। সে চেয়ারে হেলান দিয়ে বসে অত্যন্ত দৃঢ় সুরে বলল, বিশ্বাস যদি হয়ে থাকে তবে ওর মুখ থেকে আবার শোনার তো কোনো প্রয়োজন আমি মনে করছি না। আমি এখানে সাধারণ কোনো অভিভাবকের মতো বিচার নিয়ে আসিনি যে আপনি বিচার করবেন। এইটা আমার স্কুল, আমার কলেজ, মিস্টার আলম, ভুলে যাবেন না। ফারাজের অভাবনীয় রুক্ষতা এবং মালিক সুলভ দাপটের সামনে প্রিন্সিপাল যেন এক মুহূর্তে ক্ষুদ্র হয়ে গেলেন। মালিক পক্ষের মুখের উপর কথা বলার দুঃসাহস বা সামর্থ্য কোনোটি এই মুহূর্তে তার নেই। তিনি নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব কোমল এবং বিনীত রেখে নিচু স্বরে বললেন, জি স্যার, আমি বুঝতে পেরেছি। ফারাজ এবার তার শিকদারের দিকে মুখ ফেরালো। সে স্থির দৃষ্টিতে ফাহাদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, হ্যাঁ ইউ, তোমার নাম যেন কি? ফাহাদ ঘামছে স্বস্ফুট স্বরে উত্তর দিল। ফাহাদ আলম। ফারাজ কয়েক সেকেন্ড সময় নিয়ে ফাহাদকে পর্যবেক্ষণ করলো। তার জহুরি চোখ জোড়া ফাহাদের পা থেকে মাথা অবধি মেপে নিল। 20-21 বছরের এক যুবক, যে এখন লোক দেখানো মাথা নিচু করে বিনীত হওয়ার ভান করছে। কিন্তু ফারাজের বুঝতে বাকি নেই যে এই বিনয়ের আবরণের নিচে ফাহাদের ভেতরে এক রাগে জেদে ফসছে। ফারাজের ক্ষমতার জন্য চুপ রয়েছে সে। ফারাজ দাঁতে দাঁত চেপে প্রচণ্ড কড়া গলায় বলল, তো ফাহাদ, তুমি কি জানতে না যে রুশদি আমার ওয়াইফ আর শের আমার ছেলে? ফাহাদ মাথা নিচু রেখে কাঁপা কাঁপা গলায় প্রতি উত্তর করল, রুশদি আপনার। রুশদি ম্যাম, নট রুশদি। ফারাজের কণ্ঠের হুঙ্কারে ফাহাদ কেঁপে উঠল। তার চোয়াল শক্ত হয়ে গেছে রাগে। ফাহাদ ভেতরে ভেতরে চরম অপমানিত বোধ করল। রুশদির সামনে এভাবে ছোট হওয়াটা তার পুরুষত্বে আঘাত হানলেও সে নিজেকে সামলে নিয়ে বলল, জি জানতাম ম্যাম, আপনার ওয়াইফ। জানতে? তারপরে তুমি ওকে বিরক্ত করতে? তুমি জানো তো আমি কে? ফারাজের প্রশ্নগুলো তীরের মতো ফাহাদের দিকে ধেয়ে যাচ্ছিল। জি স্যার, জানি। তারপরও তোমার সাহস অনেক ফাহাদ। তোমার কলেজে কয়টা বলো তো? একটা নাকি দুটো? ফাহাদ কোনো মতে উত্তর দিল। একটা। ফারাজ এবার এক কুৎসিত হাসি হাসলো, যে হাসিতে মিশেছিল খুনে মেজাজ। সে ধীর পায়ে ফাহাদের কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি ভুল ফাহাদ, তোমার কলেজে দুটো। তা না হলে তুমি সরফরাজ খানের বউকে বিরক্ত করার সাহস অন্তত পেতে না। ও না, আমিও তো ভুল বলছি। তোমার কলেজে আসলে তিনটে। না হলে তুমি সরফরাজ খানের ছেলেকে ধাক্কা দেওয়ার দুঃসাহসও পেতে না। তোমার হাতে কি অনেক জোর ফাহাদ, না? হাতি ঘোড়া মারা বুঝি? ফাহাদ কিছুটা ঘাবড়ালো। ফাহাদ এবার আতঙ্কিত হয়ে মিথ্যা বলার চেষ্টা করলো। স্যার আমি আসলে ধাক্কা দিতে চাইনি। ফারাজ তার মুখের খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল, সিসিটিভি ফুটেজ দেখাবো তোমায়? আমার চোখের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলো না ফাহাদ। সরি স্যার। ফাহাদ আর পেরে উঠছিল না। ফারাজ এবার তার আসল রূপ দেখালো। সে চিৎকার করে উঠল না, বরং খুব শান্ত কিন্তু ভয়ানক গলায় বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি ফাহাদ। তুমি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস করো? এই জিপটা যদি এখন আমি টেনে ছেড়ে ফেলি না, তবে এই শহরের কারো বাপের ক্ষমতা নেই আমাকে আটকানোর। পুরো রুমে তখন শ্মশানের নিস্তব্ধতা। রুশদি এক কোণায় দাঁড়িয়ে, তার ভেতরটা থরথর করে কাঁপছে। আর ফারাজের ব্যক্তিত্ব তার ধারণার বাইরে। ফারাজের কণ্ঠস্বর তখন অস্বাভাবিক নিচু হয়ে এসেছে, যা ঝড়ের আগের স্তব্ধতার চেয়েও ভয়ানক। সে তার ধীর স্থির চাহনি ফাহাদের উপর নিবদ্ধ রেখে বলতে শুরু করলো, এলাকার পাতি নেতা তুমি, না? এই জন্যই কি এত সাহস, এত তেজ? শোনো ফাহাদ, তোমার মতো হাজারো পাতি নেতা আমার বাড়ির সদর দরজায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তুমি প্রিন্সিপাল স্যারের ছেলে বলেই এখনো অক্ষত অবস্থায় এখানে দাঁড়িয়ে আছো। না হলে ফারাজ খান অতটা ভদ্র মানুষ নয় যে তোমার সাথে এত ভদ্র ভাষায় কথা বলবে।
ফাহাদ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ভেতরে অপমানের জ্বালা দাউ দাউ করে জ্বলছে, হাত দুটো মুষ্টিবদ্ধ। সে নিজেও খুব একটা সুবিধার ছেলে নয়, ক্যাম্পাসে তার দাপট কম নেই, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি স্বয়ং মন্ত্রীর ছেলে। এই এক পরিচয় ফাহাদের সব দম্ভকে বলির বাঁধের মতো গুড়িয়ে দিচ্ছে। ফারাজ ফের চেয়ারে এসে পায়ের উপর পা রেখে আয়েশ করে বসলো, ঠোঁটের উপর আঙ্গুল ঠেকিয়ে বলতে শুরু করলো। তুমি তো বেশ রোমান্টিক পুরুষ ফাহাদ, দারুণ সব টেক্সট পাঠাও রুশদিকে। গত রাতেও পাঠিয়েছিলে তাই না? তুমি কি জানতে গত রাতে ওর ফোনটা আমার কাছে ছিল? কি লিখেছিলে তাকে এখন তোমার বাবার সামনে জোরে জোরে পড়ে শোনাবো? জানুক তার ছেলে কত বড় প্রেমিক। ফাহাদ এবার সত্যিই কুঁকড়ে গেল, মাথাটা আরো নিচু হয়ে এলো তার। ফারাজ এবার গর্জনের সুরে বলে উঠল, কথা বলছো না কেন? যখন রুশদিকে মাঝ রাস্তায় বাইক নিয়ে আটকাতে তখন তো মুখে কথার খই ফুটতো, এখন কি জিপটা বাড়িতে ফেলে এসেছো নাকি ভয়ে আত্মা কাঁপছে? ফাহাদ মুখ তুলে কিছু একটা বলতে চাইল। আমি ফারাজ বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো, তার দু চোখে তখন খুনের নেশা। সে এক ঝটকায় ফাহাদের কলার চেপে ধরল। রুশদি আমার সম্মান, আর তুমি সেই সম্মানে ধুলো ছেটানোর চেষ্টা করেছো। তোমার মতো রাস্তার ছেলেদের জন্য আমার হাতের রক্ত মাখাতে আমার 1 সেকেন্ড খানেকও সময় লাগবে না। মেরে পুঁতে ফেললেও এই শহরে কেউ আমার ছোঁয়ার ক্ষমতা রাখে না। আমার পাপের রাজত্ব চলে এই শহরে। ফারাজ ফাহাদের থুতনি চেপে ধরে মুখটা উঁচিয়ে ধরল। ফাহাদের চোখে তখনও রাগের লাভা জ্বলছিল, তাই স্পষ্ট দেখতে পেল ফারাজ। ফারাজ দাঁতে দাঁত চেপে প্রতিটি প্রশ্ন উচ্চারণ করল। শোনো ফাহাদ, আজ থেকে যদি রুশদির ছায়ার আশেপাশেও তোমাকে দেখি, তবে তোমার এই একটা কলিজা আর শরীরে থাকবে না। আমি কি পরিষ্কার বোঝাতে পেরেছি? ফাহাদ কোনো মতে যন্ত্রণায় আর ভয়ে মাথা নাড়ল। ফারাজ এক ঝটকায় ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, যেন কোনো নোংরা আবর্জনা ঝেড়ে ফেলল। এখন মুখ ফুটে বলো, জি স্যার, বুঝতে পেরেছি। ফাহাদের মুখ অপমানে নীল হয়ে গেছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, তবুও প্রাণ ভয়ে কাঁপা কাঁপা গলায় সে বলল, জি স্যার, বুঝতে পেরেছি। ফারাজ অত্যন্ত তাচ্ছিলের সাথে পকেট থেকে ধপধপে সাদা রুমালটা বের করলো, যেন ফাহাদের স্পর্শ করে তার হাত অপবিত্র হয়ে গেছে। এমন ভঙ্গিতে হাত মুছতে মুছতে সে দরজার দিকে ইঙ্গিত করলো। গুড, এবার আমার চোখের সামনে থেকে দূর হও। মনে রেখো, দ্বিতীয়বার আমি আর কথা বলবো না, সরাসরি অ্যাকশনে যাব। গেট আউট। ফাহাদ এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না, অপমানে তার কান ঝাঝা করছিল। হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তার ঋজু ভঙ্গি আর পায়ের দাপট স্পষ্ট বলে দিচ্ছিল এই অপমান সে হজম করেনি। তার ভেতরে এখন প্রতিশোধের বিষাক্ত নীল দহন চলছে। এদিকে প্রিন্সিপাল আলম সাহেবও কাঠের পুতুলের মতো নিজের চেয়ারে স্থির হয়ে আছেন। চাকরির ভয় আর মালিক পক্ষের দাপট তার মুখ বন্ধ করে দিলেও তার নিজের ছেলেকে এভাবে অপমান করা আর তাকে পরোক্ষভাবে অপমান করাটা তিনি সহজভাবে নিতে পারেননি। ফারাজের প্রতিটি বাক্য তীরের মতো তার সম্মানেও বিঁধেছে। পুরোটা সময় রুশদি রুমের এক কোণায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল, তার বিস্ময়ের ঘোর যেন কাটতে চাইছে না। তার বড় বড় দুটি চোখে মুখে একরাশ হওয়া বিস্ময়। সে মনে মনে ভাবছে, এই লোক এত সিনেমেটিক ডায়লগ কোথা থেকে শিখলো? ফাহাদ চলে যাওয়ার পর ছোট্ট শের গুটি গুটি পায়ে এগিয়ে এসে রুশদির আঙ্গুল ধরে টানল। রুশদির ধ্যান তখনও কাটেনি, সে যেন অন্য কোনো জগতে চলে গেছে। শের যখন দ্বিতীয়বার জোরে টান দিয়ে ডাকলো, তখন তার তন্দ্রা টুটল। সস্ফুট স্বরে বলে উঠল, রুশদি নিচু হয়ে শেরের দিকে তাকালো। শের দুষ্টুমি মাখা মুখে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বলেছিলাম না পাপা অনেক রাগী, এখন প্রমাণ পেলে তো? রুশদি কোনো উত্তর দিল না, তার দৃষ্টি তখনও ফারাজের উপর নিবদ্ধ। ফারাজ তখন স্থির পায়ে তার দিকে এগিয়ে আসছে। রুশদি কিছু বুঝে ওঠার আগেই ফারাজ তার কবজি শক্ত করে আঁকড়ে ধরল। হাতের সেই স্পর্শে বিদ্যুৎ খেলে গেল রুশদির শরীরে। কোনো বাক্যবায় না করে ফারাজ তাকে টেনে নিয়ে চলল অডিটোরিয়ামের দিকে। শেরও রুশদির অন্য হাত ধরে তাদের সাথে দৌড়াতে লাগলো। অডিটোরিয়ামে তখন 3 ধরনের জায়গা নেই, কয়েক হাজার শিক্ষার্থী কানায় কানায় পূর্ণ। স্টেজে দাঁড়িয়ে একজন শিক্ষক তখনও অনুপ্রেরণামূলক বক্তৃতা দিচ্ছিলেন। ফারাজ ঝড়ের বেগে স্টেজে উঠে গেল এবং সেই শিক্ষককে একপাশে সরিয়ে দিয়ে মাইক্রোফোনটা দখল করে নিল। মুহূর্তের মধ্যে পুরো অডিটোরিয়ামের হাজার হাজার
জোড়া চোখ এখন স্টেডিয়ামের উপর দাঁড়িয়ে থাকা এই 3 মানবের উপর স্থির। ফারাজ তার গম্ভীর আর ভরাট কণ্ঠ বলতে শুরু করলো। আই থিঙ্ক অল অফ ইউ নো মি ভেরি ওয়েল। সারা হলরুম থেকে শিক্ষার্থীদের কণ্ঠস্বর ভেসে এলো। ফারাজ তার পাশে দাঁড়িয়ে থাকা জড়সড় রুশদিকে সবার সামনে আনলো। রুশদি তখন লজ্জায় আর সংকোচে মাটির সাথে মিশে যেতে চাইছে। ফারাজ বজ্রকণ্ঠে বলতে শুরু করলো। আমার পাশে কলেজ ইউনিফর্মে দাঁড়িয়ে থাকে এই মেয়েটি, শি ইজ মাই ওয়াইফ, রুমাইসা হক রুশদি। আমি তোমাদের একটা ওয়ার্নিং দিতে চাই। এটা আমার ফার্স্ট ওয়ার্নিং এবং দিস ইজ দ্য লাস্ট ওয়ান। ওকে নিয়ে কোনো আজেবাজে মন্তব্য বা কুচ্ছা যদি আমার কানে আসে, তবে টিসি পেপার হাতে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থেকো।